নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রাতের গাড়ি। আজ থাকলো তৃতীয় পর্ব। রণজিৎ মল্লিক চলে গেল। সুনিতার কোনো কথাতেই যেন সে কান দিল না, সব কিছুকেই যেন অত্যন্ত লঘুভাবে উড়িয়ে দিয়ে গেল। কিন্তু সুনিতার মনটা ভারী হয়েই থাকে। ভবতোষ দত্ত লোকটিকে যেন সে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারে না। তার চেহারা, হাঁটা চলা, কথাবার্তা, বিশেষ করে তার জন্মদিনের প্রেজেন্টেশন ও রাতের গাড়ির গল্পের যে সামান্য অংশটুকু সে শুনেছে, সব কিছু যেন তার চারপাশে একটা মেঘের মতো থমথম করতে থাকে। রানা বলছিল 8 বছর। তা হ্যাঁ, 8 বছরই হবে। একটা আটটা নয়, অনেকগুলো বছর। 8 বছর আগে ট্রেনের সেরাত্রির ঘটনা সব কিছু সুনিতা জানে না, তবে এটা তো সে জানে, তার চোখের সামনেই ঘটেছিল। রণজিৎ হিমানিশকে এক প্রকার জোর করেই পেগের পর পেগ মদ গিলিয়েছিল। মদ্যপানে অনভ্যস্ত হিমানিশ ক্রমশ তার চোখের সামনেই নেশায় কেমন যেন এলিয়ে পড়বার মতো হয়েছিল। শেষের দিকটায় প্রতিরোধের আর কোনো ক্ষমতা ছিল না। তবু রণজিৎ তার গ্লাসে মদ ঢেলে দিচ্ছিল, অথচ সে দেখেও সবকিছু চুপচাপ বসেছিল, কোনো প্রতিবাদ করেনি। কেন কেন প্রতিবাদ করেনি সুনিতা? বুকের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি বোধ করে সুনিতা। সোফা থেকে উঠে পড়ে ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করে। বসবার ঘর থেকে আবার ফিরে এলো শোয়ার ঘরে। সেরাত্রে ওইভাবে তোমার স্বামী হিমানিশকে মদ্যপান করিয়ে নেশাগ্রস্ত করে ফেলবার মধ্যে যে রণজিতের একটা অভিসন্ধি ছিল, তাকে তুমি বুঝতে পারোনি সেদিন সুনিতা? ছোটবেলা থেকে রূপের গর্ব যেমন তোমার ছিল, তেমনি গরিবের ঘরে জন্মাবার জন্য মনের গোপনে একটা প্রাচুর্য ঐশ্বর্যের প্রতি লালসাও ছিল। সে লালসার অগ্নি শিখায় ঘৃতা হতে দিয়েছে একটু একটু করে দিনের পর দিন হিমানিশের বন্ধু, ধনীর পুত্র রণজিৎ মল্লিক। আজ এটা, কাল ওটা দামি উপহার, সেই লালসাতেই তোমার ইন্ধন জুগিয়েছে রণজিৎ মল্লিক। লোভ এমনই বস্তু যে একবার তাকে প্রশ্রয় দিলে সে সর্বস্ব গ্রাস না করা পর্যন্ত নিশ্চিন্ত হয় না। ময়েল সাপ যেমন পাকে পাকে শিকারকে জড়িয়ে কুক্ষিগত করে, তোমাকেও রণজিৎ তেমনি পাকে পাকে জড়িয়ে কুক্ষিগত করে ফেলেছিল। আর তুমি তোমার স্বামীর ভালোবাসা, বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে একটু একটু করে নিজেকে ওই রণজিতের হাতে সমর্পণ করেছিলে। তোমার আর ফিরবার পথ ছিল না, তাই তুমি সে রাত্রে জেনে বুঝেও চুপ করে বসেছিলে, নির্বিকার এক দর্শকের ভূমিকা নিয়ে। হিমানিশ যখন বলল মাথার মধ্যে কেমন করছে, রণজিৎ বললে কামরার গুমোটেই তোমার ওই রকম মনে হচ্ছে, চলো কামরার বাইরে খোলা হাওয়ায় সব ঠিক হয়ে যাবে। তখনও কেন তুমি দর্শকের ভূমিকা নিয়ে বসেছিলে? রণজিৎ যখন তোমার স্বামীকে নিয়ে বের হয়ে গেল কামরা থেকে, তখনও কি তুমি বুঝতে পারোনি অতঃপর কি ঘটতে চলেছে সুনিতা? সুনিতা সহসা 2 হাতে মুখ ঢেকে যেন অস্পষ্ট আর্তনাদ করে বলল, না না, আমি পারিনি। বিশ্বাস করো হিমানিশ, পারিনি, সত্যিই আমি বুঝতে পারিনি। মাইজি? কে? চমকে মুখ থেকে হাত সরিয়ে তাকালো সুনিতা। পার্বতীর সামনে দাঁড়িয়ে। মাইজি? সকাল থেকে তো স্নান করলে না, কিছু খেলে না, চাটা পর্যন্ত খাওয়া হলো না। কি হয়েছে মাইজি? তবিয়ত কি ঠিক নেই? না রে, সব ঠিক আছে, এই যে আমি স্নান করতে যাচ্ছি।
আজ তো 11টার পরে তোমার শুটিং আছে মাইজি। স্টুডিওর গাড়ি আসবে? না, নিজের গাড়িতেই যাবে? আজ আর যাবো না রে শুটিংয়ে। স্টুডিওর লোক এলে বলে দিস শরীরটা ভালো নেই। কাল তো সারাটা রাত ঘুমোনি মাইজি। কে বললে তোকে আমি ঘুমোইনি? আমি জানি মাইজি। পার্বতী বললে। স্নান করে কিছু খেয়ে একটু ঘুমো না। তারপর একটু থেমে বলল, একটা কথা বলবো মাইজি? কি? গোসা করবে না তো? না, বল না। তোমার লেরকাকে দার্জিলিং থেকে এখানে নিয়ে এসো। এখানে তো কত স্কুল আছে, এখানে পড়াশোনা করবে। না রে, তা হয় না। পার্বতী চলে গেল আবার স্নানের তাগিদ দিয়ে। মিতুল। মিতুলকে একদিন ইচ্ছা করেই সে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তার আর রণজিতের সম্পর্কটা যেন মিতুল আদৌ ভালো চোখে দেখছিল না। অতটুকু একটা বাচ্চা, তবু তার চোখে মুখে যেন কিসের একটা বিরক্তি। সেই ট্রেনের 8 বছর আগেকার রাত্রিটা আবার যেন চোখের সামনে ভেসে উঠছে। হিমানিশকে নিয়ে কামরা থেকে বের হয়ে যাওয়ার ঘণ্টাখানেক বাদে প্রায় রণজিৎ একা ফিরে এসেছিল কামরার মধ্যে। দুজনে পরস্পরের মধ্যে একবার চোখাচোখি হলো। দুজনে যেন দুজনের দিকে নিঃশব্দে কয়েকটা মুহূর্ত চেয়ে রইল। তারপর রণজিৎ গিয়ে অন্য বার্তায় বসে নিজের শূন্য গ্লাসটায় নতুন করে বোতল থেকে খানিকটা হুইস্কি ঢেলে নিল। ট্রেন ছুটে চলেছে। কাচের জানালা পথে সুনিতার নজরে পড়ল শীতের মৃদু চন্দ্রালোকিত মূর্ছাহত রাত্রি ক্রমশ যেন ফিকে হয়ে হয়ে প্রত্যুষের দিকে এগিয়ে চলেছে। সুনিতা কি বুঝতে পারেনি একটা কিছু ঘটে গিয়েছে, এবং তার সাক্ষী আর কেউ না থাকলেও চন্দ্রালোকিত মূর্ছাহত রাত্রি থেকে গেল। হিমানিশ যখন ফিরে এলো না, একটা কিছু যে সুনিশ্চিত ঘটেছে তার, সেটা স্পষ্টভাবে বুঝতে পারা সত্ত্বেও সে তো কই রণজিৎকে সে রাত্রে একটি প্রশ্ন করেনি, একবারও তো সে জিজ্ঞাসা করেনি নেশাগ্রস্ত সেই মানুষটার কি হলো। আর তো কেউ নয়, তারই স্বামী সে হিমানিশ। তবু তবু সে অমন নিঃশব্দে বসে রইল কেন? সে যেমন বসেছিল তেমনি বসে রইল, আর রণজিৎ তার সামনের বার্থেই বসে হাতের গ্লাসে মধ্যে মধ্যে চুমুক দিতে লাগলো। মিতুল ঘুমোচ্ছিল, হঠাৎ চেঁচিয়ে উঠল, বাপি! চমকে ফিরে তাকালো সুনিতা মিতুলের দিকে। মিতুলের ঘুম তখন ভেঙে গিয়েছে। সে উঠে বসে ডাকতে শুরু করেছে, বাপি, বাপি, বাপি! কোথায় গেল মা? তাকে দেখছি না কেন? আমার বাপি কোথায় গেল? মিতুল রীতিমতো কান্না শুরু করে দেয়। বাপি, বাপি কোথায়? আমি বাপির কাছে যাব। রণজিৎ নির্বিকার নিঃশব্দে মধ্যে মধ্যে হস্ত ধৃত গ্লাসটায় চুমুক দিচ্ছে। মিতুল সুনিতার হাতটা ধরে ঝাঁকি দিতে দিতে বলে, বাপি, আমার বাপি কোথায় মা? বাপির কাছেই আমি যাব। ট্রেন তখন একটা আলোকিত জংশনে ধীরে ধীরে ঢুকছে। কাকু, বাপি কোথায়? মিতুল রণজিৎকেই এবারে শুধালো। আছে, তুমি ঘুমো, রণজিৎ বললে। আমি বাপির কাছে যাব। বাপি কলকাতায় চলে গেছে, রণজিৎ বললে। মিতুল বললে, আমি বাপির কাছে যাব। সেখানেই তো যাচ্ছি। কলকাতায় পৌঁছে কলকাতার তাদের সেই বাসাবাড়িতেই উঠেছিল 3 দশকের জন্য সুনিতা। অত বড় কলকাতা শহরে পাশাপাশি ঘেঁষাঘেঁষি সব বাড়ি, আর কত যে মানুষ সেখানে থাকে একে অন্যের প্রতিবেশী হয়ে। কিন্তু আশ্চর্য, সুনিতাদের কোনো প্রতিবেশী 2-1 জনের হিমানিশের অনুপস্থিতিটা নজরে পড়লেও কেউ জিজ্ঞাসা করল না। হিমানিশ বাবুকে দেখছি না, সে কোথায়? কেবল মিতুল দিনরাত ঘ্যানর ঘ্যানর করে, কাঁদে। বাপি কোথায়? বাপিকে দেখছে না কেন সে? বাপির কাছে সে যাবে। সুনিতা ছেলেকে এটা ওটা নানান কথা বলে প্রবোধ দেয়। মিতুল কিন্তু কোনো কথাই শুনতে চায় না। 3 দশক বাদে থিয়েটার রোডে একটা ফ্ল্যাটে উঠে গেল সুনিতারা। সাজানো গোছানো 3 কামরাওয়ালা 3 তলার উপরে একটা চমৎকার ফ্ল্যাট। নানা জাতীয় মানুষের সেখানে ফ্ল্যাটে ফ্ল্যাটে বসবাস। কারোর সঙ্গে কারো কোনো কথাই হয় না। একটা জিনিসও সুনিতাকে সঙ্গে করে নতুন ফ্ল্যাটে আনতে দেয়নি রণজিৎ। বলেছিল, থাক এখানে সব পড়ে। এ বাসা
এই সব কিছু তুমি ভুলে যাও। সুনিতা কোনো কথাই বলেনি। কাপড়, জামা, গয়না, ফার্নিচার, তৈজসপত্র কিছুরই অভাব রাখেনি রণজিৎ। নতুন করে একটা সংসার গড়ে তুলবার যা প্রয়োজন সব নতুন ফ্ল্যাটে আসার আগেই 10 দিন ধরে ব্যবস্থা করেছিল রণজিৎ। নতুন ফ্ল্যাটে এসে রণজিৎ শুধালো, এই ফ্ল্যাট সবকিছু তোমার পছন্দ হয়েছে তো শুনি? সুনিতা বোধহয় কি একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু দেওয়া হলো না। সামনে এসে মিতুল দাঁড়ালো। মা, পাপি আসবে না এই ফ্ল্যাটে? সুনিতা থতমত খেয়ে দাঁড়িয়েছিল। জবাব দিল রণজিৎ, না। পাপি আসবে না? আবারও মিতুল প্রশ্ন করে, না। কেন? তোমার বাপি নেই। নেই? না। কেন? বাপি কোথায় গেছে? স্বর্গে। আর কখনো বাপি বাপি করবে না। মিতুল চলে গিয়েছিল ঘর থেকে বের হয়ে। অতটুকু একটা ছেলেও যেন সেদিন বুঝতে পেরেছিল তার বাপির কথা বলতে তাকে কাকু দেবে না। তিনতলার ছোট ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল মিতুল। নিচে রাস্তা দিয়ে গাড়ি চলেছে, মানুষ কত চলেছে এদিক ওদিক। সে রাত্রে সারা রাত থাকেনি রণজিৎ। রাত 1টা নাগাদ চলে গিয়েছিল। রণজিৎকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে পাশের ঘরে ঢুকতে যাবে সুনিতা, একটা চাপা কান্নার আওয়াজ তার কানে এলো। কে কাঁদে? ঘরে ঢুকে দেখলো বিছানার উপর বসে 2 হাতে মুখ ঢেকে ছোট্ট ছেলেটা ফুলে ফুলে একা একা কাঁদছে। মিতুল, এখানে কেন এলে? এখানে আমি থাকবো না। আমাকে বাপির কাছে নিয়ে চলো, আমাকে বাপির কাছে দিয়ে এসো। বুকের মধ্যে টেনে নিয়ে ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সুনিতা, কিন্তু মিতুল শান্ত হয় না। সুনিতা, সেদিন একবারও তো মিতুলের মতো তুমি হিমানিশের খোঁজ করনি? একবারও তো রণজিৎকে জিজ্ঞাসা করনি, হিমানিশ তাকে তুমি কি করলে, কি হলো তার? তুমি জিজ্ঞাসা করনি কারণ তুমি বুঝতেই পেরেছিলে কি হয়েছে হিমানিশের। তাছাড়া মনে মনেও তাই তুমি চেয়েছিলে। না না, আমি তা চাইনি। আপন মনেই যেন হঠাৎ স্বগতোক্তির মতো বলে ওঠে সুনিতা। বিশ্বাস করো হিমানিশ, আমি তা চাইনি। মাইজি, হ্যাঁ? চমকে তাকালো সুনিতা। পার্বতীর সামনে দাঁড়িয়ে। স্টুডিও থেকে মোহনবাবু এসেছেন গাড়ি নিয়ে। বললাম তোমার তবিয়ত ভালো নয়, তবু শুনছেন না। বলছেন একবার দেখা করবেন, কথা বলবেন। তুই যা, আমি আসছি। পার্বতী চলে গেল। যে অবস্থায় ছিল সুনিতা সেই অবস্থাতেই বসবার ঘরে এসে ঢুকলো সুনিতা। মাথার চুল বিস্রস্ত, পরনের শাড়িটাও ঢিলা, চোখে মুখে সারাটা রাত্রি জাগরণের ক্লান্তি। ম্যাডাম, আপনি তো দেখছি সত্যিই অসুস্থ। কি হয়েছে ম্যাডাম? ডাক্তার দেখেছেন? মোহন বিশ্বাস, পুষ্পা প্রোডাকশনের প্রোডাকশন ইনচার্জ, বললেন। কটা দিন আমাকে একটু ক্ষমা করতে হবে মোহনবাবু। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে যে বড় সেটটা ফেলা হয়েছে, একটা না সেই সেটে 8 দিন শুটিং হওয়ার কথা ছিল। সেটা বোধহয় ডিসম্যান্টলই করতে হবে, কারণ ওই সেটে বেশিরভাগ কাজই ছিল আপনারই। দিন 2 পরে একবার খোঁজ নেব কি? তাই বরং নেবেন। তাহলে আজ আমি উঠি। ওদিকে ক্যামেরাম্যান সকাল থেকে লাইট টাইট করে বসে আছে। হিরোরও মেকআপ বোধহয় এতক্ষণে নেওয়া শেষ। সত্যি আমি খুব দুঃখিত মোহনবাবু, শরীরটা কাল থেকে হঠাৎ। না না, যান ম্যাডাম, আপনি বিশ্রাম নিন গিয়ে। মোহন বিশ্বাস বিদায় নিয়ে চলে গেলেন। সুনিতা উঠতে যাবে, হঠাৎ নজর পড়ল ঘরের কোণে রেডিওগ্রামটার উপর সুদৃশ্য একটি ফ্রেমে, অন্য এক পোজে মিতুলের একটা ছবি। ছবিটা ছোটবেলার, সেই 8 বছর আগেকার। কেমন যেন কাঁদো কাঁদো মুখের ভাব। থমকে দাঁড়িয়ে চেয়ে থাকে সুনিতা মিতুলের ফটোটার দিকে। সেই দিনের পর থেকে, অর্থাৎ রানার ওই কথার পর থেকে মিতুল রানার সামনে আর কান্নাকাটি করতো না। কিন্তু রানার উপস্থিতিটাও যেন সে মনে হতো সহ্য করতে পারছে না। সে বিরক্ত, ক্ষুব্ধ। বিশেষ করে রণজিৎ এলেই মিতুল সে ঘর থেকে বের হয়ে যেত।
ওইটুকু ছেলে হলে কি হয়? একদিন এমন একটা কথা বলেছিল, সুনিতা রীতিমতো যেন বিস্মিত হয়েছিল। এ বাড়িটা কার মা? কেন আমাদের? আমাদের বাড়ি? হ্যাঁ, তবে ও এখানে আসে কেন? কে আছে? ওই লোকটা। তোমার কাকুর কথা বলছো? ওকে আমি আর কাকু বলবো না, ও ভালো না, ওকে আসতে দিও না। কথাটা সেই রাত্রেই রণজিৎ এলে বলেছিল সুনিতা তাকে। রণজিৎ কথাটা শুনে কিছুক্ষণ গুম হয়েছিল, তারপর বললে, একটা কথা কিছুদিন থেকেই আমি ভাবছি নিতা। কি? ওকে কলকাতার বাইরে কোনো বোর্ডিংয়ে রেখে দিলে হয়। না না, ও একেবারেই বাচ্চা, আমাকে ছেড়ে থাকতে পারবে কেন? সুনিতা বললে। কেন পারবে না? খুব পারবে। তাছাড়া সামনের মাস থেকে আমাদের বাইরের শুটিং আরম্ভ, ছবির কাজে তোমাকে সর্বদা ব্যস্ত থাকতে হবে। সুনিতা মুখে যাই বলুক না কেন, মনে মনে বেশ একটু অস্বস্তি বোধ করছিল। রণজিৎ আজকাল মধ্যে মধ্যে ওই ফ্ল্যাটে রাত্রিবাসও করে। আর যেদিনই রাত্রে রণজিৎ থাকে, সুনিতাকে, মিতুলকে একা অন্য এক ঘরে রাখতে হয়। তার ঘরে সুনিতা রাত্রে শুতে পারে না, মধ্যে মধ্যে উঠে গিয়ে তাকে দেখেও আসতে হয়। একদিন তো ঘরে ঢুকতেই মিতুল বলেছিল, কোথায় গিয়েছিলে মা? সুনিতা তার প্রশ্নের কোনো জবাব দেবার আগেই মিতুল বললে, সেই লোকটা বুঝি এসেছে মা? তুমি ঘুমো, ভয় করো না বুঝি আমার একা একা? তুমি তাহলে আমার পাশে শো। সুনিতাকে বাধ্য হয়েই শুতে হয়েছিল ছেলের পাশে। তারপর মিতুল ঘুমালে উঠে গিয়েছিল আবার। মিতুল যেন হিমানিশকে কোনো মতেই ভুলতে পারছিল না, ঘুরে ফিরে কেবলই তার বাবার কথা বলতো। এদিকে ছবির শুটিংও শুরু হয়ে গেল। তখন বাধ্য হয়েই সুনিতাকে রেখে আসতে হলো দার্জিলিংয়ের স্কুলে ভর্তি করে সেখানে। ইচ্ছা ছিল ছেলেকে ছুটির সময় নিয়ে আসবে নিজের কাছে, কিন্তু রণজিৎ রাজি হয়নি। শেষ পর্যন্ত একদিন ভবতোষ দত্তর ছবির কাজ শুরু হলো। ছবির কাজ শুরু হবার পর থেকেই প্রায়ই আসতে শুরু করলো ভবতোষ সুনিতার গৃহে। ব্যাপারটা রাধা শ্যামের ভালো লাগে না, স্পষ্টকষ্টি মুখে কিছু না বললেও। একদিন অন্যভাবেই কথাটা পারল রাধেশ্যাম। সুনিতা, সামনের মাস থেকেই আমাদের নতুন বই শুরু হচ্ছে কিন্তু। তাই নাকি? নতুন প্রোডাকশন সব ঠিক হয়ে গিয়েছে? হ্যাঁ, এবারে দত্তর ছবির সঙ্গে আমাদের ছবির ডেটস নিয়ে গোলমাল না হয়। তোমার কেন গোলমাল হবে কেন? আমি একটানা শুটিং করতে চাই, নায়িকা প্রধান বই, তোমারই কাজ বেশি। কিন্তু দত্ত যে আমার শুটিং ডেটস আগে থাকতেই বুক করে ফেলেছে। তা বললে তো চলবে না, আমাদের নিজেদের ছবি, তাকেই তোমার প্রায়োরিটি দিতে হবে। কথা বলে তীর্যক দৃষ্টিতে তাকালো রাধেশ্যাম সুনিতার দিকে। শয়নকক্ষে একটা সোফা কাম বেডের উপর শুয়েছিল রাধেশ্যাম, আর অল্প দূরে একটা সোফার উপর বসেছিল সুনিতা। তুমি ফোন করে রানা সাহেবকে জানিয়ে দিও, সেই তো তোমাদের প্রোডাকশন ম্যানেজার। বলতে হলে দত্তকেই বলা ভালো, দেখি, সে তো প্রায়ই সন্ধ্যার পর আসে। আরও একটা কথা সুনিতা। কি? দত্তর ঘন ঘন এখানে যাওয়া আসা, তোমার তার হোটেলে যাওয়া আমার ঠিক পছন্দ নয় সুনিতা। রাধেশ্যামের গলার স্বরটা যেন বেশ গম্ভীরই মনে হলো সুনিতার। সুনিতা রাধেশ্যামের মুখের দিকে তাকালো। কয়েক বছর রাধেশ্যামের সঙ্গে থেকে সুনিতার লোকটাকে ভালো করেই চিনেছে। সুনিতার ব্যাপারে রাধেশ্যাম বেশ একটু বেশি মাত্রায় স্পর্শকাতর, সেও সে জানে। রাধেশ্যাম লোকটাকে কোনোদিনই সুনিতা তেমন পছন্দ করে না। বয়স হয়েছে লোকটার, 55 তো হবেই, 1 বছর বেশিও হতে পারে। যখন প্রথম পরিচয় হয় ওর সঙ্গে সুনিতার, লোকটার নানা ধরনের ব্যবসা, ব্যবসা থেকে মোটা টাকা আসে। তাছাড়া হুন্ডির কারবারও করে বাজারে। বাড়িতে স্ত্রী, ছেলে মেয়ে, বড় 2 ছেলের বিয়ে হয়ে গিয়েছে, 2 মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। রানাই তার একটা প্রোডাকশনের জন্য একবার বছর 3 আগে রাধেশ্যামের কাছ থেকে হুন্ডিতে টাকা নিয়েছিল,
সেই সূত্রেই ওর সঙ্গে সুনিতার আলাপের সূত্রপাত। পরপর ছবিতে মার খেয়ে রণজিতের বিষয় সম্পত্তি, ব্যাংকের টাকা কড়ি সবই গিয়েছে, তবু ফিল্মের নেশা ঘাট থেকে নামেনি। শেষটায় ধার কর্জ করে তৃতীয় ছবি শুরু করে। রণজিৎ টাকার জন্য রাধেশ্যামের কাছে গিয়েছিল। রাধেশ্যামও টাকা দিল, কিন্তু রণজিৎ সেদিন ক্ষুণাক্ষরেও কল্পনা করতে পারেনি রাধেশ্যাম সেদিন টাকা দিয়েছিল সুনিতার জন্যই। রাধেশ্যাম আগে কখনো কোনো ছবি করেনি, করবার কোনোদিন তার পরিকল্পনাও ছিল না। সুনিতার জন্যই সে টাকা দিয়েছিল এবং ভালো করেই জানতো তার টাকা সে ফেরত পাবে না। টাকা ফেরত সে চাইও নি, চেয়েছিল সুনিতাকে। কাজেই ছবি যখন ফ্লপ করলো, বাধ্য হয়ে রণজিৎকে সুনিতাকে ছাড়তে হলো, বা নিঃশব্দ রণজিৎকে সরে যেতে হলো। সুনিতা হলো রাধেশ্যামের। রাধেশ্যামকে মনে মনে পছন্দ না করলেও সুনিতাকে তাকে গ্রহণ করতেই হলো, কারণ প্রথমত তখনও একটি ছবিও হিট করেনি, কাজেই বাজার দর কিছুই নেই। তারপর জীবনযাত্রার মানদণ্ডটা তার এমনভাবে বদলে গিয়েছিল বছর চারেক রণজিতের আশ্রয় থেকে, যেটা থেকে সরে আসা তার আর সাধ্য ছিল না তখন। বাড়ি, গাড়ি ও অন্যান্য ঠাট ও মিতুলকে দার্জিলিংয়ে রেখে পড়ানো সব দিক বাঁচিয়ে চলতে হলে অনেক টাকার প্রয়োজন, যা এতকাল রণজিৎ জুগিয়ে এসেছে, এবং আজ আর যা জোগাবার রণজিতের সাধ্যের অতীত, সেটাও সুনিতার মতো মেয়ের না বুঝবার কথা নয়। কাজেই কতকটা অনন্যপায় হয়েই রাধেশ্যামকে মনে মনে পছন্দ না করলেও তাকে সুনিতার মেনে নিতে হয়েছিল। রাধেশ্যাম তাকে বাড়ি কিনে দিল এবং তারই জন্য ছবির প্রোডাকশনও শুরু করে দিল, এবং সৌভাগ্যক্রমে রাধেশ্যামের প্রথম ছবি সুপার হিট হয়ে গেল। রাতারাতি সুনিতাও চিত্রজগতে তারকায় পরিণত হলো। দ্বিতীয় ছবিও হলো সুপার হিট, কিন্তু ততদিনে রাধেশ্যাম সুনিতার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে আর তার বের হয়ে আসবার কোনো উপায় নেই। আর এদিকে রাধেশ্যাম যত বয়োবৃদ্ধির দিকে এগিয়ে চলেছে, ততই যেন সে মুড়িয়া হয়ে ওঠে পলাতক যৌবনকে ধরে রাখবার জন্য। ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন নিতে থাকে হরমোনের, কিন্তু প্রকৃতির অনিবার্যতার সঙ্গে কি ঔষধ দিয়ে মোকাবিলা করা যায়? কাজেই যত রাধেশ্যাম বয়সের চাপে পিছিয়ে পড়তে থাকে, ততই সুনিতাকে ঘিরে তার কামনা যেন দুর্দমনীয় হয়ে উঠতে থাকে, তাকে আরও বেশি করে আঁকড়ে ধরে। নায়িকার গ্ল্যামারের নেশা বড় তীব্র নেশা, এবং সেই গ্ল্যামারের ইমেজকে বাঁচিয়ে রাখবার জন্যই কতকটা তিক্ত ঔষধ গেলার মতো সুনিতা রাধেশ্যামকে সহ্য করে যায়। চিত্রজগতে সবাই জানে সুনিতা কেবল চিত্রজগতের স্টারই নয়, রাধেশ্যাম তার হাতের মুঠোর মধ্যে। কাজেই তারা নিজ নিজ স্বার্থে সুনিতাকে তোয়াজ করে। সুনিতা সেও একটা ছিল তৃপ্তি মনের মধ্যে, কিন্তু রাধেশ্যাম যেটা জানতে পারেনি, জানবার চেষ্টা করেনি, সেটা হচ্ছে পরপর 3টে ছবি হিট করায় সুনিতার মধ্যে একটা আত্মবিশ্বাস দেখা দিয়েছিল। আজ তাই যখন রাধেশ্যাম দত্তর ব্যাপারে স্পষ্ট করেই তার অপছন্দের কথাটা বলে ফেলল, সুনিতা মৃদু হেসে বললে, তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না রাধেশ্যাম বাবু। না বুঝতে পারার মতো তো কিছু বলিনি সুনিতা। দত্তর সঙ্গে তোমার যেভাবে মাখামাখি চলেছে, সেটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, তাই কি রাধেশ্যাম বাবু? তাই একটা কথা বোধহয় তুমি ভুলে যাচ্ছ রাধেশ্যাম বাবু, শান্ত গলায় সুনিতা বললে। তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা ঠিক বিয়ে করা স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। মানে? আঘাতটা নির্মম এবং সোজাসুজি আসায় রাধেশ্যাম যেন একটু হঠাৎ থমকেই যায়। মানে আমি কি করব না করব, কার সঙ্গে মিশবো না মিশবো, সেটা আমার ইচ্ছার উপরই নির্ভর করে। তাই নাকি? হ্যাঁ, বলে আর বসে থাকলো না সুনিতা, ঘর থেকে উঠে বের হয়ে গেল। আর রাধেশ্যাম অবরুদ্ধ একটা আক্রোশে ফুঁসতে লাগলো, কিন্তু বেশিক্ষণ সেও শুয়ে থাকতে পারলো না। উঠে পড়ে গায়ে জামা চড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। সুনিতা ভবতোষের সঙ্গে একটু বেশি মেলামেশা শুরু করেছিল। রাধেশ্যামও বুঝতে পারেনি, রণজিৎও বুঝতে পারেনি তার কারণটা কি। তারা ভেবেছিল সুনিতা নতুন করে ভবতোষের দিকে ঝুঁকেছে, কিন্তু তা নয়। ভবতোষকে কেন্দ্র করে যে সন্দেহ আর সংশয়টা তার মনের মধ্যে দানা বেঁধে উঠেছিল, সেটাকে সে কোনো মতেই মন থেকে সরাতে পারছিল না, তারই একটা শেষ মীমাংসার জন্য। মনে মনে তখন সে দৃঢ় সংকল্প, যেমন করেই হোক ভবতোষ দত্তর আসল পরিচয়টা তাকে জানতেই হবে। বাইরে থেকে ভবতোষ দত্তকে যা মনে হচ্ছে, সেটা তার আসল পরিচয় নয়।
লোকটার মুখে একটা মুখোশ আঁটা, আর সেই মুখোশকে টেনে খুলতে হলে তার সঙ্গে ঘনিষ্ঠতার একান্ত প্রয়োজন। তাই সে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল ভবতোষ দত্তর সঙ্গে, কিন্তু আজ পর্যন্ত লোকটাকে যেন ঠিক সে বুঝে উঠতেই পারল না। মাঝখানে পরিচয় হলেও কিছুটা ঘনিষ্ঠতা হয়েছে, কিন্তু যেটা সবচাইতে বেশি সুনিতাকে বিস্মিত করেছে, মানুষটার সমগ্র স্ত্রী যাত্রার প্রতি যেন একটা সযত্ন নিস্পৃহতা ও সহজ অবহেলা। মানুষটা কাছাকাছি এসেও দূরে থাকে, মাঝখানে যেন একটা দুর্লঙ্ঘ পাথর অনর হয়ে বসে থাকে সর্বক্ষণ। সেটাকে কিছুতেই যেন অতিক্রম করা যাচ্ছে না। অথচ মানুষটা মিশুকে, পরিহাস প্রিয়, জীবন রসিক। সেই যে সকালবেলা রাধেশ্যাম বের হয়ে গিয়েছে, আর ফেরেনি। সুনিতা ভেবেছিল হয়তো সন্ধ্যার দিকে আসবে, কিংবা অফিস থেকে একটা ফোন করবে, কিন্তু লোকটা এলোও না, ফোনও করলো না। সন্ধ্যার দিকে বসবার ঘরে রেডিওগ্রামে ন্যাটকল কিংয়ের একটা লং প্লেয়িং গানের রেকর্ড চালিয়ে দিয়ে সোফাটার উপরে গা ঢেলে পড়েছিল সুনিতা। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। নিশ্চয়ই রাধেশ্যাম। সুনিতা উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল হাতে। সুনিতা দেবী আছেন? কে? সুনিতা দেবী, আমি ভবতোষ দত্ত। এবং সুনিতাকে কোনো কথা বলবার অবকাশ মাত্র না দিয়ে ভবতোষ বলে গেল, হোটেলে চুপচাপ একা একা বসে আছি, আসুন না আমার এখানে, একসঙ্গে ডিনার খাওয়া যাবে। শরীরটা তেমন ভালো নেই মিস্টার দত্ত, আজ থাক। চলে আসুন, চলে আসুন, ওসব ঠিক হয়ে যাবে। আসুন তাহলে, আমি অপেক্ষা করছি। ভবতোষ দত্ত কথাগুলো বলে ফোনটা রেখে দিল। সুনিতা একবার ভাবলো ফোন করে বলে দেয় সে যাবে না, কিন্তু আবার কি ভাবলো, জামা কাপড় বদলে সামান্য প্রসাধন করে পার্বতীকে বললে ড্রাইভারকে গাড়ি বের করবার জন্য। কখন ফিরবে মাইজি? রাত হবে, তোরা খেয়ে নিস। বাবু যদি আসেন। অর্থাৎ পার্বতী রাধেশ্যামের কথাটাই স্মরণ করিয়ে দেয় সুনিতাকে। হঠাৎ মেজাজটা যেন খিচড়ে যায় সুনিতার। কঠিন রুক্ষ গলায় বলে, তোকে যা বললাম তাই কর, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। বেচারি পার্বতী বুঝতে পারে না হঠাৎ তার কর্ত্রীর মেজাজটা বিগড়ে যাওয়ার কারণটা কি, কিন্তু মুখে আর কিছু বলতেও সাহস হয় না। ঘর থেকে বের হয়ে গেল। একটু বাদে সুনিতাও বের হয়ে গেল। হোটেলের নিজের সুইটে বসবার ঘরে একাই চুপচাপ বসে টেপ রেকর্ডারটা চালিয়ে রাতের গাড়ির কিছু ডায়লগ শুনছিল ভবতোষ। ডিং ডং শব্দে দরজার বেলটা বেজে উঠল। পরনে ভবতোষের পায়জামা ও তার উপরে একটা কিমানো। চোখের কালো কাচের চশমাটা সামনের একটা সেন্ট্রাল কাচের টেবিলের উপর রাখা ছিল। পাশে হুইস্কির বোতল, সোডা, গোটা 2 কাচের গ্লাস ও টোব্যাকোর টিন ও লাইটারটা। ঘরের মধ্যে একটি মাত্র কোণের দিকে ঘেরা টোপে ঢাকা আলোটা জ্বলছিল। মৃদু আলো ছায়া ঘরের মধ্যে। বেল বাজতেই তাড়াতাড়ি চশমাটা তুলে নিয়ে চোখে দিয়ে ভবতোষ বললে, কামিন। সুনিতা এসে ঘরে ঢুকল। আসুন সুনিতা দেবী, অভ্যর্থনা জানিয়ে উঠে দাঁড়ালো ভবতোষ। বসুন বসুন। সুনিতা যে সোফাটায় ভবতোষ বসেছিল সেই সোফারই একাংশে বসল। আপনার দ্বিতীয় কিস্তির টাকাটা আজ পেমেন্ট করবার কথা ছিল, রণজিৎ বাবুকে আমি বলেও ছিলাম, কিন্তু তিনি যে আজ এলেন না কেন টাকা এসে নিয়ে গিয়ে আপনাকে পৌঁছে দিতে, বুঝলাম না। যাক, এই নিন টাকাটা, এতে 10,000 আছে। বলে কিমানোর পকেট থেকে একটা নোটের বান্ডিল বের করে এগিয়ে দিল উপবিষ্ট সুনিতার দিকে ভবতোষ। মৃদু গলায় সুনিতা হাত বাড়িয়ে টাকাটা নিতে নিতে বললে, এর জন্য ব্যস্ততার কিছু ছিল না মিস্টার দত্ত। সুনিতা টাকাগুলো তার হাত ব্যাগে ভরতে থাকে। ঋণের টাকা ফেলে রাখতে নেই। কিন্তু কই, টাকা গুনে রাখলেন না? ঋণ? তাও একরকম ঋণই বই কি। আপনি আমার বইতে কাজ করছেন, তার দাম তো দিতে হবে, সেটাই আমার কাছে ঋণ। টাকাটা গুনে নিন সুনিতা দেবী, আবার বললে ভবতোষ। ও আবার গুনব কি, আপনি কি কম দেবেন? দিতেও তো পারি। মৃদু হেসে ভবতোষ বললে, বিশ্বাসের যোগ্য কি সবাই? কি বলছেন মিস্টার দত্ত, আপনাকে বিশ্বাস করব না?
আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না সুনিতা দেবী। আমি একটা ঠগ, জোচ্চোর, দাগাবাজ, হত্যাকারী কিনা। হত্যাকারী? হঠাৎ যেন কেমন মুখ থেকে কথাটা বের হয়ে গেল সুনিতার। হতেও তো পারি। ধরুন আমার এই গল্পের নায়কের সেই অভিন্ন হৃদয় বন্ধুটির মতো হত্যাকারীও তো একজন হতে পারি। আমার নিকটতম বন্ধুকে হত্যাই যে আমি করিনি, আপনি জানলেন কি করে? সুনিতা যেন বোবা পাথর। বোম্বাই শহরে আমার এক বন্ধু আছে। সে একটা কথা একদিন বলেছিল, অবশ্যই গল্প করতে করতেই। অবতোষ, মেয়ে জাত আর অর্থকে কখনো বিশ্বাস করো না। ওদের প্রথমটির চরিত্র আর দ্বিতীয়টির স্থিতিশীলতা বলে কিছুই নেই। মেয়েদের উপরই আপনার একটা প্রচন্ড ঘৃণা মিস্টার দত্ত, তাই না? ঘৃণা? হ্যাঁ, কিন্তু সুনিতার কথা শেষ হলো না। পাশের ঘরে ফোনটা বেজে উঠল, ক্রিং 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 করে। এক্সকিউজ মি সুনিতা দেবী, দেখি আবার কে ফোন করছে বলে ভবতোষ উঠে পাশের ঘরে গেল। সুনিতা বসেই থাকে। পাশের ঘর ও এ ঘরের মধ্যবর্তী দরজাটা আধ খোলাই থেকে গেল। ইয়েস, ভবতোষ দত্ত কথা বলছে। দার্জিলিং থেকে ট্রাঙ্কল? হ্যাঁ দিন। দার্জিলিং থেকে ট্রাঙ্কল? হঠাৎ যেন সুনিতা চমকে ওঠে। কাজের ভিড়ে এবার আর তার ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া হয়ে ওঠেনি। দার্জিলিংয়ে এই ছুটির সময়টা প্রত্যেকবার দিন 10 গিয়েও থেকে আসে দার্জিলিংয়ে। সারা বছরে ছেলের সঙ্গে ওই যা তার দেখা সাক্ষাৎ। হ্যাঁ হ্যাঁ, ফাদার কথা বলছি। ভবতোষের গলা শুনতে পায় সুনিতা ঘরে বসে বসেই। ফোনের অপর প্রান্তে মিতুল তখন অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলে চলেছে, কই ফাদার, তুমি যে বলে গিয়েছিলে প্রত্যেক মাসে একবার করে আসবে এখানে, 1 মাস হয়ে গিয়েছে, কই এলে না তো? হ্যাঁ সোনামণি, ভবতোষের গলা শোনা যায়। আমি যাব, শিগগিরই যাব। আমার জন্য তোমার মন বুঝি খুব কেমন কেমন করছে। হ্যাঁ, তুমি কবে আসবে বলো? মা এবারে বোধহয় আসবেই না। তোমার মার কি আর তোমার কথা মনে আছে শোনা? ঠিক আছে, শিগগির আমি যাব। হ্যাঁ হ্যাঁ। এ ঘরে ফিরে আসতেই সুনিতা জিজ্ঞাসা করে, দার্জিলিং থেকে ট্রাঙ্কল বুঝি? হ্যাঁ। আপনার ছেলেও তো শুনেছি দার্জিলিংয়ে আছে, ভবতোষ বললে। সে প্রশ্নের জবাব না দিয়ে সুনিতা পাল্টা প্রশ্ন করে, কার সঙ্গে কথা বলছিলেন? আমার ছেলে। আপনার ছেলে? আপনার ছেলে আছে নাকি? হ্যাঁ, কেন থাকতে নেই? না না, তা কেন? তা আপনার ছেলে তার মার কথা কি জিজ্ঞাসা করছিল? আপনি বললেন তার নাকি তার ছেলের কথা মনেই নেই। কি বলবো সুনিতা দেবী, লজ্জা আমারই। বেচারা আজও জানে না তার মার অনেকদিন আগেই মৃত্যু হয়েছে। আপনার স্ত্রী? আমার স্ত্রী? হ্যাঁ, তাই জানতাম বটে। একটা বিরাট নির্বোধ ছিলাম আমি, জানেন সুনিতা দেবী। সুন্দর চেহারা দেখে এবং ভদ্রঘরের মেয়ে, তাইতেই ভুলে গিয়ে বিয়ে করে আনলাম। কিন্তু কল্পনাও করতে পারিনি তার সেই সুন্দর চেহারার তলায় কি জঘন্য, কি নীচ একটা মন রয়েছে। অথচ সমস্ত প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। আর সেই কিনা আমার ভালোবাসা আর বিশ্বাসের সুযোগ নিয়ে মুখে বাইরে বাইরে ভালোবাসা দেখিয়েছে, পবিত্রতার ভান করেছে, আর ভিতরে ভিতরে সে করেছে আমাকে হত্যার সংকল্প। হত্যা? আপনার স্ত্রী আপনাকে? হ্যাঁ, হত্যাই করতে চেয়েছিল। সুনিতা জানে কেমন বোবা অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে ভবতোষের দিকে। এই যে দেখছেন আমার কপালের ক্ষত চিহ্নটা, এটা আজও তারই স্বাক্ষর বহন করছে। কিন্তু শেষ পর্যন্ত পারল না সে হত্যা করতে আমাকে, আমি তাকে হত্যা করলাম। আপনি? চমকে উঠছেন সুনিতা দেবী, তাই না? হ্যাঁ, এমনভাবে তাকে হত্যা করেছি যে কোনো সাক্ষী রাখিনি।
কেউ জানতেই পারেনি। আর তাই দুনিয়ার কোনো আইনই আমাকে ধরতে পারেনি, ধরতে পারবেও না। সে জানতে পারেনি, কল্পনাও করতে পারেনি যে পাহাড়ের যে অংশে সে দাঁড়িয়েছিল তারই পশ্চাতে অতলস্পর্শী খাদ মুখ বেদান করে রয়েছে। বলবো, একদিন আপনাকে সে কাহিনী বলবো। বিশ্বাসঘাতকতার সে ধরনের কাহিনী হয়তো খুব কম মানুষই শুনেছে। কথাগুলো শান্ত গলায় বলতে বলতে ভবতোষ দুটো গ্লাসে বোতল থেকে হুইস্কি ঢালছিল। হঠাৎ কথা থামিয়ে সুনিতার মুখের দিকে তাকিয়ে বলল, সোডা না জল? হ্যাঁ, আপনার হুইস্কিতে সোডা দেবো না জল দেবো? খান, আপনি খান। আমার স্ত্রীর হত্যার কাহিনী শুনে বিচলিত হয়ে পড়লেন নাকি? না, তা নয়, তবে আমরা জানতে পারি না। সবসময় সব কথা আমাদের অনেকের কানে পৌঁছায় না। নচেৎ অমন হত্যার সংকল্প যেমন অনেক স্ত্রীর মনের মধ্যে থাকে, তেমনি অমন অনেক স্বামী তাদের স্ত্রীকে হত্যা করে। ওতে বিচলিত হওয়ার কি আছে সুনিতা দেবী? বলুন, সোডা না জল? থাক না। না, সে কি হয়? আমি একা খাবো আর আপনি বসে থাকবেন, তা কি ভালো দেখায়? আমার এখন সত্যি ড্রিঙ্ক করতে ইচ্ছা করছে না মিস্টার দত্ত। হো হো করে হেসে ওঠে ভবতোষ দত্ত। হাসছেন যে? আপনি ভয় পেয়েছেন? ভবতোষ বললে। ভয়? হ্যাঁ, ভয়। ভাবছেন আপনাকে একা ঘরে পেয়ে নেশাগ্রস্ত করে যদি আপনার উপর কোনো অত্যাচার করি? না না, এই কথা বলছেন কেন? সেটা ভাবা খুব একটা কিছু অস্বাভাবিক নয় সুনিতা দেবী। মানুষের সুন্দর শান্ত ভদ্র চেহারার তলায় কোথায় কোন বাঁকানো নখর লুকিয়ে আছে কেউ কি বলতে পারে? না বাইরে থেকেই সেটা কিছু জানা যায়। তবে আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। অন্তত নেশাগ্রস্ত হয়ে আপনাকে অপমান করবার কোনো সুযোগই আমি নেব না। বলুন, সোডা না জল? জলই দিন। নিজের গ্লাসে সোডা ও সুনিতার গ্লাসে জল ঢেলে দিয়ে একটা গ্লাস সুনিতার হাতে ধরিয়ে দিয়ে নিজে অন্যটা নিয়ে বলল, চিয়ার্স। সুনিতা কোনো কথা বললে না, কেবল হাতের গ্লাসটা সামান্য উঁচু করে নামিয়ে নিল। নিজের গ্লাসে বার দুই চুমুক দেবার পর ভবতোষ লক্ষ্য করল সুনিতা তার গ্লাসে একবারও চুমুক দেয়নি। তার হাতের গ্লাসটা যেমন ধরা ছিল তেমনই ধরা আছে। কি হলো, খাচ্ছেন না? খান। হ্যাঁ, এই যে। সুনিতা গ্লাসটা তুলে মৃদু একটা চুমুক দিল। হঠাৎ ভবতোষ বললে, আচ্ছা সুনিতা দেবী, আপনি রণজিৎ মল্লিককে অনেকদিন থেকেই বোধহয় চেনেন? হ্যাঁ হ্যাঁ, তা লোকটি কেমন? বিশ্বাসযোগ্য? বিশ্বাস করতে পারা যায়? হ্যাঁ, তা হ্যাঁ, মনে হয় তো ভদ্রই তো। আমার তো ওর সঙ্গে বিশেষ তেমন পরিচয় হওয়ার সৌভাগ্য হয়নি। তার নিঃসংকোচে বন্ধুর মতো চোখ বুজে ওর হাতে সবকিছু তুলে দেওয়া যায়। সুনিতা চুপ করে থাকে। জবাব দিচ্ছেন না যে? আমি কিন্তু বিশেষ করে ওর সম্পর্কে আপনার মতামতটাই আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। আপনি সুবিমল বাবুকে জিজ্ঞাসা করবেন। না না, সুবিমল বাবুকে জিজ্ঞাসা করে কি হবে? সুবিমল বাবু ওর সম্পর্কে কতটুকুই বা জানেন। কিন্তু আপনি আমার মনে হয় ওকে খুব ভালো করেই চেনেন। হঠাৎ ওই ধারণা কেন হলো আপনার? আপনি কিন্তু খাচ্ছেন না? না, এই তো। সুনিতা আবার সামান্য ছোট একটা চুমুক দিল গ্লাসে। মিস্টার দত্ত, আপনি বোম্বেতে কতদিন আছেন? মানে ওখানেই কি বরাবর আছেন? না। কতদিন তাহলে আছেন? তা ধরুন বছর আষ্টেক তো হবেই। হ্যাঁ, তা ওই রকমই হবে বোধহয়। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞাসা করছিলাম। তার আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলাম?
সত্যি কথা বলতে কি, সেসব কিছুই আমি ভুলে যেতে চাই, তাই কখনো সে কথাটা মনে করবার চেষ্টা আমি করি না। আপনার স্ত্রী? তার কথা থাক সুনিতা দেবী। তাছাড়া তাকে আজ সম্পূর্ণভাবেই ভুলে গিয়েছি। সি ইজ কমপ্লিটলি আ ব্ল্যাঙ্ক পেজ টু মি নাও। জীবনে সে পাতাগুলো একেবারে মুছে দিয়েছি। ওসব কথা থাক, রাত হলো, ডিনার দিতে বলি। আমার একেবারে খিদে নেই। কিছুই খাবেন না? না। অনেক রাতে ফিরে এলো সুনিতা গৃহে। গাড়ির দরজা পর্যন্ত তুলে দিয়ে গিয়েছিল ভবতোষ দত্ত তাকে। বাড়িতে ঢুকতেই পার্বতী বললে, বাবু তো এলো না মাইজি। পার্বতীর কথাটা যেন সুনিতার কানে প্রবেশই করল না। সে পার্বতীর কথায় কোনো জবাব না দিয়ে সোজা সিঁড়ি দিয়ে উঠে নিজের শয়নকক্ষে গিয়ে প্রবেশ করল। কাপড় জামা ছাড়া হলো না। ঘরের আলোটা নিভিয়ে সোফাটার উপর গিয়ে বসে পড়ল। অন্ধকার ঘর। ভবতোষ দত্ত বললে সে 8 বছর বোম্বাইতে আছে। তার আগের কথাটা সে মনে করতে চায় না। মন থেকে সেসব স্মৃতি মুছে ফেলে দিয়েছে। তার স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে হত্যা করতে চেয়েছিল। সুনিতা, তুমিও কি মনে মনে তোমার স্বামী হিমানিশকে জীবন থেকে তোমার মুছে ফেলে দিতে চাওনি? তুমি বুকে হাত রেখে বলো তো, রণজিৎ যে হিমানিশকে তোমাদের পথ থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যই সেবার বোম্বে নিয়ে গিয়েছিল তোমাদের সকলকে, সেটা তুমি জানতে না? জানতে সুনিতা, তুই জানতে। তুমি হত্যা করতেই চেয়েছিলে তোমার স্বামীকে সেদিন। তোমার নীরব সমর্থন যদি না থাকতো, রণজিৎ পারত না সে রাত্রে হিমানিশকে হত্যা করতে। হত্যা? হ্যাঁ, হত্যাই করেছো তোমরা দুজনে হিমানিশকে। কে? কে ওই ভবতোষ? ওর প্রতিটি কথা যেন ভয়াবহ এক ইঙ্গিত দেয়, নিষ্ঠুর এক সত্যের দিকে আঙুল তুলে বলছে, আমি যা বলতে চাই তার এক বিন্দুও মিথ্যা নয়। কি কি বলতে চাই ভবতোষ দত্ত? লোকটা ভদ্র, সংযত, ব্যবহারের মধ্যে কোথাও এতটুকু ত্রুটি নেই। 8 বছর। হ্যাঁ, হিমানিশও মারা গিয়েছে ঠিক 8 বছর আগে। কিন্তু সত্যিই কি সে মারা গিয়েছে? রানা বলে, চলন্ত ট্রেন থেকে ওইভাবে পড়লে কারো বেঁচে থাকা সম্ভব নয়। মাথার মধ্যে যেন একটা অসহ্য যন্ত্রণার সূচ বিচ্ছে। ওই রাত্রে বাথরুমে গিয়ে স্নান করলো অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে শাওয়ারের তলায় সুনিতা। কিন্তু তবুও কই মাথার যন্ত্রণাটা কমলো না। ঘুম হবে না। কয়েকটা ঘুমের পিল খেলে কেমন হয়? 8টা 10টা 15টা পিল যদি একসঙ্গে খেয়ে শুয়ে পড়ে, তাহলেই তো নিশ্চিন্ত আর কখনো ঘুম ভাঙবে না। এই যন্ত্রণার পীড়ন আর তাকে সহ্য করতে হবে না। হ্যাঁ, সেই ভালো। এই অনিশ্চয়তা, এই সংশয়, এই যন্ত্রণা শেষ হোক। আর পারবে না সুনিতা। আলমারি খুলে ঘুমের ঔষধের পিল ভর্তি শিশিটা হাতে নিল সুনিতা। চোখের সামনে তুলে ধরল শিশিটা। অনেকগুলো পিল আছে। কটা হবে? 20-25টা নিশ্চয়ই। সবগুলো খেলে আর ঘুম ভাঙবে না। কোনো জ্বালা নেই, যন্ত্রণাও নেই, কেবল ঘুম। ঘুমের অতলান্তে সে ধীরে ধীরে তলিয়ে যাবে। শিশির মুখটা খুলে 10-12টা পিল হাতে নিল সুনিতা। লাল লাল গোল গোল পিলগুলো, সনরিল। কিন্তু বসেই থাকে পিলগুলো হাতের পাতায় ঢেলে নিয়ে সুনিতা। হাতের পাতা কাঁপতে থাকে। পিল একটাও খাওয়া হয় না। একটা অজ্ঞাত ভয়ের সরীসৃপ যেন পাকে পাকে তাকে শ্বাসরোধ করে ফেলবে। যদি না মরে সে, যদি শেষ পর্যন্ত ব্যাপারটা জানাজানি হয়ে যায়, সবাই তাকে হাসপাতালে নিয়ে যাবে, খবরের কাগজে কাগজে বের হয়ে যাবে সংবাদ, প্রখ্যাত অভিনেত্রী সুনিতা দেবী আত্মহত্যার চেষ্টা করেছিল। কখন যে রাত বাইরে শেষ হয়ে এসেছে জানতেও পারেনি সুনিতা। কাছের জানালা পথে নজরে পড়ল হঠাৎ ভোরের আবছা প্রথম আলো। ভবতোষ দত্ত বলল, 8 বছর সে বোম্বেতে আছে। হিমানিশও মারা গিয়েছে ঠিক 8 বছর আগে। ভবতোষের কথাগুলো যেন কানের পাশে বারবার বলছে, এই যে দেখছেন আমার কপালের ক্ষত চিহ্নটা, এটা আজও তার স্বাক্ষর বহন করছে। বাইরে ভালোবাসা দেখিয়েছে, পতিব্রতার ভান করেছে, আর ভিতরে সে করেছে আমাকে হত্যার সংকল্প।
কিন্তু শেষ পর্যন্ত পারল না সে আমাকে হত্যা করতে। আমি তাকে হত্যা করলাম, হত্যা করলাম, হত্যা করলাম, হত্যা করলাম। তীক্ষ্ণ একটা চিৎকার করে উঠল সুনিতা, পার্বতী, পার্বতী। সুনিতার চিৎকারে ছুটে আসে ঘরের মধ্যে পার্বতী। সে তখন সবে উঠে সুনিতার জন্য হিটারে কেতলিটা চাপিয়েছে। কি কি হলো মাইজি? সুনিতা ততক্ষণে আবার শান্ত হয়ে গিয়েছে। কোথায় থাকিস? তোকে পাই না কেন? তোমার জন্য চা তৈরি করছিলাম মাইজি। চা? হ্যাঁ, জানি আয়। পার্বতী যেন একটু অবাক হয়ে ঘর থেকে বের হয়ে গেল। সত্যি সুনিতার কি হলো? আজ 1.5 মাস ধরে রাতের গাড়ি গল্পটার শুরুটা শোনার পর থেকেই কি যে তার হয়েছে, দিন রাত কি আবল তাবল চিন্তা। সে কি পাগল হয়ে যাবে নাকি শেষটায়? হিমানিস তো কবে মরে ভূত হয়ে গিয়েছে। 8 বছর পরে একটা মরা মানুষ, 8 বছর যার কোনো পাত্তা ছিল না, যদি না মরেও থাকে। ট্রেনে চাপা পড়বার পরেও সে সুস্থ সবল আছে। আবার সে 8 বছর পরে ফিরে এসেছে। সমস্ত ব্যাপারটার মধ্যে কোনো যুক্তিই থাকতে পারে না। কত লোক তো দেখতে অনেকটা একরকম হয়। ভবতস্তত্ত্বর সঙ্গেও হয়তো তেমন কিছু মিল আছে হিমানিসের চেহারার, তার বেশি হয়তো কিছুই নয়। বেলা 9টায় স্টুডিওর লোক এলো। রাতের গাড়ির শুটিং আছে আজ। সেজে গুজে সুনিতা বের হয়ে গেল। বিরাট সেট পড়েছে। সুরজিতের বাড়ি, বিরাট ধনী সুরজিৎ। তার কলকাতার উপরে খামতিনেক বাড়ি, ব্যাংকে অনেক টাকা। ট্রেনের দুর্ঘটনার পর সুরজিৎ সুচিতাকে তার একটা গৃহে এনে তুলেছে কিছুদিন হলো। সাজানো গোছানো একটা ঘর, বহু মূল্যবান আসবাবপত্র। সময় রাত্রি। সুরজিৎ একটা সোফায় বসে ড্রিঙ্ক করছে। সদ্য স্নান শেষে দামি একটা শাড়ি পরে, এক গা গহনা। সুচিতা হাসতে হাসতে এসে ঘরে ঢুকবে। তারপর তাদের কথাবার্তা, ডায়লগ। সুমিমাল চারিদিকে একবার দেখে নিল, তারপর চেঁচিয়ে বললে, অল লাইটস। ক্যামেরা দিয়ে লুক থ্রো করলো সুমিমল। সাউন্ড। সাউন্ড ভ্যান থেকে আওয়াজ ভেসে এলো, ইয়েস, টেক, স্টার্ট ক্যামেরা। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দেবাশিস ক্ল্যাপস্টিক দিল রাতের গাড়ির শট নাম্বার 14-এ। সুবিমল সেটের এক পাশ থেকে বললে, ইয়েস, আসুন ম্যাডাম। সুচিতা বেশি সুনিতা ঘরে এসে ঢুকলো। উপবিষ্ট পানরত সুরজিৎ পেশি রূপেশ কুমারের সামনে এসে দাঁড়ালো। এসো সুচি, সত্যি তোমাকে যা আজ লাগছে না। কিরকম লাগছে? বলতে ইচ্ছা করছে, নহ মাতা, নহ কন্যা, নহ বধূ সুন্দরী রূপসী। থাক, আমার এখনো বলছি সত্যি ভয় করে। ভয়? যে ব্যবস্থা করেছি সে আর ফিরবে না। কিন্তু লোকটা যদি সত্যি সত্যি মরেই যেত, জানা যেত নাকি? সে কোথায় কোন দুর্গম ঝোপের মধ্যে পচে গলে শেষ হয়ে গেছে। এসো, কাছে এসো। সুচিতার হাত ধরে টানে সুরজিৎ। মিথ্যা ও ভয় তোমার সুচি। কিভাবে যে তোমায় প্রতিদিন প্রতি মুহূর্তে কামনা করেছি আমি, আর আমি বুঝি করিনি। সুবিমাল চেঁচিয়ে উঠল, কাট। সাউন্ড ওকে? সাউন্ড ভ্যান থেকে জবাব এলো, ওকে। দেবাশিস বললে, এ ছবি সুবিমালদা সুপার হিট। পাশেই দাঁড়িয়েছিল রণজিৎ। তার চোখ মুখের চেহারা যেন কেমন বিবর্ণ। সুবিমাল প্রত্যুত্তরে মৃদু হাসল। তারপর সুনিতার দিকে তাকিয়ে বললে, ম্যাডাম, যেটুকু পরশু পর্যন্ত তোলা হয়েছে তার আজ রাস প্রজেকশন আছে, দেখবেন তো লাঞ্চের ব্রেকের পর? সুনিতা কোনো জবাব দিল না। প্রজেকশন রুম। অন্ধকার পর্দার উপরে ছবি প্রতিফলিত হলো। আলো ছায়ার মায়া। চলন্ত ট্রেনের একটা কামরায় মাত্র 4 জন যাত্রী, 2টি পুরুষ,
সুরজিৎ আর অবনীশ। অবনীশের স্ত্রী সুচিতা। বার্থে শুয়ে আছে ওদের 3-4 বছরের শিশুপুত্র রাহুল। অবনীশ ও সুরজিতের হাতে গ্লাস, সামনে একটা হুইস্কির বোতল, ভ্যাট 69। এ কি, গ্লাস তোমার যে খালি অবু? সুরজিৎ বললে। দেখি গ্লাসটা। না ভাই, 4 পেগ হয়ে গিয়েছে, অবনীশ বললে। আরে দূর, নাইট ইজ স্টিল ইয়াং, বহু পথ এখনো বাকি। সুরজিৎ অবনীশের হাতে গ্লাসটা টেনে নিয়ে আবার ঢেলে দেয় বোতল থেকে হুইস্কি। সুচিতা মৃদু মৃদু হাসছে। ট্রেন ছুটে চলেছে। না ভাই, সত্যি মাথার মধ্যে যেন কেমন একটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে যেন কোথাও এতটুকু হাওয়া নেই। সত্যি কামরার হাওয়াটা যেন কেমন ভারী হয়ে উঠেছে, সুরজিৎ বলল। অবনীশকে দেখলে বোঝা যায় তার প্রচন্ড নেশা হয়েছে। কথাও যেন কেমন একটু জড়ানো জড়ানো, সামান্য টলছে, দাঁড়াতে ঠিক যেন পারছে না। ব্যাপার কি অবু, সত্যি তোমার খুব খারাপ লাগছে নাকি? ফিলিং সিক? অবনীশ তাকালো যেন কেমন ঘোর ঘোর দৃষ্টিতে বন্ধুর দিকে। চলো ওঠো, বাইরে করিডরে হাওয়া আছে, এসো। একটা হাত বাড়িয়ে বন্ধুকে তুলে সুরজিৎ কামরার বাইরে চলে গেল। ট্রেনের করিডোর। কামরার দরজাপথে সুচিতাকে উঁকি দিয়ে করিডোরে সরে যেতে দেখা গেল। ওবু চলো ওই দরজাটার কাছে, দরজাটা খুলে দিই, ভালো হাওয়া পাবে। হাত ধরে অবনীশকে সুরজিৎ দরজার সামনে নিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। বললে, দাঁড়াও এখানে, দেখো কেমন চমৎকার হাওয়া। দরজার কপাটের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো অবনীশ। করিডোরে একটুও প্রাণী নেই। সুরজিৎ এদিক ওদিক একবার তাকালো, তারপরেই পিছন থেকে ধাক্কা দিল অবনীশকে। অবনীশের দেহটা ছিটকে ট্রেনের বাইরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সুবিমলের পাশে বসেছিল সুনিতা। একটা অদৃশ্য চাপা চিৎকার যেন বের হয়ে এলো সুনিতার গলা থেকে। না! পর্দায় তখন অন্য দৃশ্য। নির্জন একটা রাস্তা ধরে অবনীশ হেঁটে চলেছে। জামাকাপড় ছেঁড়া, রক্তমাখা, কপালে একটা দীর্ঘ ক্ষত চিহ্ন। দূর থেকে একটা মোটরের হেডলাইট এসে পড়ল অবনীশের উপরে। অবনীশের কিন্তু ভ্রুক্ষেপও নেই। সে যে চাপা পড়তে পারে সেটা যেন সে বুঝতেও পারছে না। গাড়িটা কিন্তু একেবারে অবনীশের সামনে এসে ব্রেক কষে থেমে গেল। এক ভদ্রলোক গাড়ি থেকে নামলেন। এক্ষুনি যে চাপা পড়ছিলে, রাস্তা দেখে হাঁটো না। অবনীশ কোনো কথা বলে না, কেমন একবার তাকায় ভদ্রলোকের দিকে। কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ? কোথায় যাবে? জানি না, এসো আমার সঙ্গে, আমার গাড়িতে, আমি নাগপুর যাচ্ছি। অবনীশ কোনো কথা বলে না। ভদ্রলোকই অবনীশের হাত ধরে গাড়িতে তুলে নিলেন। আর একটা দৃশ্য, পূর্ণ প্রেক্ষাগৃহ। স্টেজে সুচিতা নাচছে। নাচ শেষ হলে হাজারো করতালি, যবনিকা নেমে এলো। অন্য দৃশ্য, গ্রিন রুম। সুচিতা মেকআপ তুলছে। আয়নায় সুরজিতের ছায়া পড়ল। মেকআপ তুলতে তুলতেই সুচিতা বলে, এসো সুরো, তুমি যে একেবারে স্টেজে নামার সঙ্গে সঙ্গেই ভিডি ভিজি ভিসি করে দিলে। সুচিতা হাসল। সুচিতার কাঁধে হাত রেখে সুরজিৎ বললে, এত বড় প্রতিভা কোথায় ঘরের কোণে এক অন্ধকারে পড়েছিল। সবই তোমার জন্য সুরজিৎ। তবু কি তবু? এখনো যেন কেমন আমার ভয় ভয় করে। কিসের ভয়? যদি 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 সে পাগল নাকি? চলন্ত ট্রেন থেকে পড়লে কেউ বাঁচে? ওসব চিন্তা মন থেকে মুছে ফেলে দাও। হি ইজ নো মোর। নাও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, ফিরতে হবে তো বাড়ি। তুমি যাও, আমি এক্ষুনি আসছি, সুচিতা বললে। আলো জ্বলে উঠল। সুবিমল সুনিতার পাশেই বসেছিল। আলো জ্বলতেই সুনিতার মুখের দিকে তাকিয়ে বললে, কেমন লাগলো ম্যাডাম? সুনিতা যেন কেমন বোবা বিহবল দৃষ্টিতে সুবিমলের দিকে তাকায়।
কে একজন বললে, সুমি মালদা আর প্রিন্ট হয়নি? না রে, আরো একটা রিল আউটডোরের, রূপেশের প্রিন্ট হতে বাকি আছে। আমি চলি সুবিমল বাবু, সুনিতা বললে। যাবেন? চলুন। সুনিতা বা সুবিমল দেখতে পেল না বাইরে এসে দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে ধূমপান করছে ভবতোষ। সুনিতার গাড়ি এসে দাঁড়ালো যখন, সুনিতাকে তুলে দেয় সুবিমল গাড়ির দরজা খুলে। বললে, কাল ঠিক 10টায় শুটিং, গাড়ি 8টায় কিন্তু আনতে যাবে আপনাকে ম্যাডাম, ওই সেটটায় অনেক কাজ বাকি। সুনিতার দিক থেকে কোনো সাড়া এলো না, গাড়ি ছেড়ে দিল। রণজিৎ কিন্তু প্রজেকশন রুম থেকে বের হয়নি, একা সে একটা চেয়ারের উপর যেন ঝিম মেরে বসেছিল। রূপেশের আউটডোর শুটিংয়ের দিন সে যেতে পারেনি। দৃশ্যটা ও আজই প্রথম দেখল পর্দায়। ছবির এডিটর জয়ন্ত চৌধুরী ও ক্যামেরাম্যান অনিলের সামনে এসে দাঁড়ালো। কি হলো রানা সাহেব, কেমন দেখলেন? আউটডোর তো আপনি দেখেননি, অনিল বললে। ভালো, সংক্ষিপ্ত জবাব রণজিতের। বলে রণজিৎ উঠে বাইরে আসতেই সামনে একেবারে ভবতোষ দত্তর সঙ্গে মুখোমুখি। রণজিৎ বাবু, আজ তো পেমেন্ট ডে, ভবতোষ বললে। রণজিৎ কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকায় ভবতোষের দিকে। ভবতোষ বলে, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? না না, ঠিক আছে। কি বলছিলেন বলুন। পকেট থেকে একতারা নোট বের করে ভবতোষ বললে, নিন, এর মধ্যে 4,000 আছে, আপনার আর সুবিমল বাবুর চেক কাল সকালে গিয়ে নিয়ে আসবেন। রণজিৎ হাত বাড়িয়ে নিঃশব্দে টাকাটা নিল। আপনাদের আজ শুটিং নেই? না, প্যাক আপ হয়ে গিয়েছে, রণজিৎ বললেন। আমি পরশুর প্লেনে একবার বোম্বে যাচ্ছি, ফিরতে 3-7 দেরি হবে, এর মধ্যে টাকার দরকার হলে কাল বলবেন, ব্যবস্থা করে যাব। সুবিমল এসে দাঁড়ালো। কখন এলেন মিস্টার দত্ত? এই টাকাটা দিতে এসেছিলাম। এবার তো গল্পের শেষটা আমার জানা দরকার মিস্টার দত্ত, সুবিমল বললে। আমি কদিনের জন্য পরশু একটু বোম্বে যাচ্ছি, ফিরে এসে আপনার সঙ্গে বসবো একদিন, শেষ সিকোয়েন্সটাই তো বাকি। হ্যাঁ, সেটা হলেই তারপর সবটুকু নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। কিছু যদি রিটেক করতে হয় বা যা প্রয়োজন মনে করবেন। আজ এলেন না? প্রজেকশন ছিল, যতটা প্রিন্ট করা হয়েছে। আমি ছবি কি বুঝি বলুন সুবিমল বাবু? ভবতোষ মৃদু হেসে বলল, তাহলেও আপনি প্রডিউসার, তাছাড়া ডিস্ট্রিবিউটরের সঙ্গেও কথাবার্তা বলতে হবে। আগে ছবি শেষ হোক, তখন দেখা যাবে। আচ্ছা সুবিমল বাবু, চলি। ভবতোষ একটা প্রাইভেট গাড়ি মাস ভাড়ায় নিয়েছেন, ইঙ্গিতে সে গাড়িটাকে সামনে আসতে বলল। গাড়ি সামনে এলো, ভবতোষ গাড়িতে উঠে বসল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।